নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই জন্যই নির্বাচনটা সফল হয়েছে, সেই জন্যই সরকার টিকে গেছে, সেই জন্যই সরকার এত অত্যাচার নিপীড়ন করতে পেরেছে। নির্বাচন না করলে নির্বাচন হতো না, নির্বাচন না হলে আর সরকার থাকতো না, তাহলে এত অত্যাচার অবিচার করতে পারতো না। কাজে এই সব অত্যাচার অনিচারের জন্য দাবিকে দায়ী হলো জাতীয় পার্টি এবং জিএম কাদের, তাকে ফাঁসি দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দাবি জানাতে চাই, আমাদের দাবি যৌক্তিক, সারা পৃথিবীতে স্বীকৃত, সারা পৃথিবী স্বীকার করে নিয়েছে। 35, 40, 50, 59 পর্যন্ত আছে। আমাদের এটা অধিকার, আমাদের এটা দাবি। আজকে একটা উল্টো ঘটনা দেখলাম। বিমানবন্দর থেকে সুলতান মনসুরকে নেওয়া হয় ডিবি হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ। ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় 2 মাস হতে চলল। এর মধ্যে সবকিছু লডর ভডর হয়ে গিয়েছে। এটা একদিকে ভালো সংবাদ যে আমাদের ব্যবসা বাণিজ্যে যে স্থবিরতা রয়েছে, সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের যে প্রবলেম রয়েছে, সেগুলোর জন্য একটা ভালো সুসংবাদ। কিন্তু একই সঙ্গে এটি খুবই একটা খারাপ সংবাদ আমাদের জন্য যে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি যেভাবে গোপন রাখা হয়েছিল, ঠিক একই রকম আরেকটা চুক্তি করা হচ্ছে, যেখানে নেপালকে মাঝখানে রাখা হলেও মূলত চুক্তিটা হচ্ছে ভারতের সাথে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের নামে কোনো রকম সময় ক্ষেপণ করবে না অথবা দীর্ঘদিন থাকার চেষ্টা করবে না, সে বিষয়ে একটা ইঙ্গিত অবশেষে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে পাওয়া গেল। ফসলটা শুধু ওনার জন্য হয় নাই, গোটা বাংলাদেশে এই ডিজিটাল সিকিউরিটি আইনে যারা গ্রেফতার হয়েছে সকলে এখন মুক্তি পাবে। আইনটিকে বাতিল করে নতুন করে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন আজকের বাংলাদেশের আইন মন্ত্রণালয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে কিন্তু হামলা করেছে। সেই হামলার সূত্র ধরে কিন্তু কাওয়াকাদেরকে গ্রেফতার করেছে, এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গণমাধ্যমে হই হই রই রই সমন্বয়কেরা গেল কই, এমন তথ্য জানিয়ে কিন্তু কথা বলেছে গণমাধ্যমে। সমন্বয়কেরদের কিন্তু ভুয়া বলছে। কে বা কারা এই কাজগুলো করছে তাও দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভারতের প্ল্যান বি শুরু হয়ে গেছে এবং শেখ হাসিনা ভালোভাবেই সেই প্ল্যানটি কাজে লাগাচ্ছে, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। 30 বছর ওই সীমারে কাটার পরে আমি ইনভ্যালিড, আমি পরিবার থেকে ইনভ্যালিড। আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না, আমার বাবা আমাকে ইগনোর করছে। এখানে 30 বছর পরে মেয়েটাকে হত্যা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দাবি জানাতে চাই, আমাদের দাবি যৌক্তিক, সারা পৃথিবীতে স্বীকৃত, সারা পৃথিবী স্বীকার করে নিয়েছে। 35, 40, 50, 59 পর্যন্ত আছে। আমাদের এটা অধিকার, আমাদের এটা দাবি, আমাদের এটা মৌলিক অধিকার। এটা থেকে বঞ্চিত করার অধিকার কারণ নাই, আমরা কাউকে দেই নাই। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদেরকে আমরা বসাই, আমরা তাদেরকে ক্ষমতায়ন করে আমাদের জন্য কণ্ঠস্বর হবে, আমাদের জন্য কথা বলবে, কিন্তু আমাদেরকে বারবার ইগনোর করছে। 30 বছর যে সীমারে কাটা, ওই সীমারে কাটার পরে আমি ইনভ্যালিড, আমি রাষ্ট্র থেকে ইনভ্যালিড, আমি সমাজ থেকে ইনভ্যালিড, আমি পরিবার থেকে ইনভ্যালিড। আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না, আমার বাবা আমাকে ইগনোর করছে, আমার বোনটা ধরছে না। এটা কি শাহবাগ থেকে আসার পরে এখানে যখন আসি, এখানে পুলিশ ব্যাপকভাবে আমাদের উপর লাঠিচার্জ শুরু করে, টিয়ার গ্যাস ছুড়ে, গুলি ছুড়ে। এটা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে? আমরা কি এটা প্রত্যাশা করছিলাম? আমরা তো শান্তিপূর্ণ দাবি জানাতে আসছি, তাই না? এখানে 30 বছর পরে মেয়েটাকে হত্যা করা হচ্ছে, মেয়েটাকে জিম্মি করা হচ্ছে, মেয়েটাকে মেরে ফেলা হচ্ছে। আমরা মরে গেছি, আমরা আমাদেরকে কি মারবেন? তাই বলতে চাই, আগামী 1 ঘন্টার মধ্যে আমাদের যে প্রধান উপদেষ্টা, আমাদের অভিভাবক, উনি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরির আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং কোনো কোথায় মুক্ত করবে। বর্তমানে 2024 সালে এই স্বাধীন দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে পুলিশ কেন আমাদের গায়ে গুলি করবে? পুলিশ কেন আমাদের লাঠিচার্জ করবে? পুলিশ কেন টিয়ার শেল নিক্ষেপ করবে? পুলিশ কেন আমাদের ছাত্র ভাইদের আহত করবে? আমরা এর বিচার চাই, বিচার চাই। বিগত 12 বছর থেকে কিন্তু আমরা 35 দাবি নিয়ে আসছি এবং এই দাবিটা থেকে আমরা পিছনে হাঁটতে চাই না। আজকে এই 35-এর জন্য আমার ভাইরা আপনি গুলি খেয়েছে, রাবার বুলেট ছুঁয়েছে এবং বিগত সরকার কিন্তু আমাদের যেটা উপহার দিয়েছিল, আজকে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আমাদের প্রশাসন দিয়ে সেটাই উপহার দিয়েছে। আপনি দেখেছেন যে ডেট এক্সপায়ার দিয়ে, আপনি প্রত্যেকটা দেখেছি যে 2000 আজকে 24, কিন্তু তারা 2022 মেরেছে আমাদেরকে। ইভেন রাবার ছুঁড়েছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে, প্রত্যেকটা চোখ ধাঁধে গেছে। এখন পর্যন্ত আমি কানে শুনছি না, আমি জানি না এটা মানে অনেকক্ষণ ধরে সেই থেকে 1 থেকে 2 ঘন্টা হলো টিয়ার গ্যাস ছুঁড়েছে তারা, এবং আমি কিন্তু এখন পর্যন্ত কানে শুনছি না। এবং এত পরিমাণ চোখ ধাঁধিয়ে গেছে আমাদের প্রত্যেকটা বোনদের, ভাইদের চোখ ধাঁধিয়ে গেছে এবং আমাদের ছিল। আমরা 35 না নিয়ে আসলে আমরা ফিরতে চাই না। আমাদের সরকারের কাছে, প্রশাসনের কাছে আমাদের একটাই বিচার, তারা কেন আমাদের ভাইদের উপরে এরকম নির্মম নির্যাতন করলো? কেন আমাদের টিয়ার গ্যাস ছিল, কেন বুলেট ছিল, কেন আমাদেরকে এইভাবে তারা লাঠিসোঁটা করলো? নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই জন্যই নির্বাচনটা সফল হয়েছে, সেই জন্যই সরকার
টিকে গেছে, সেই জন্যই সরকার এত অত্যাচার নিপীড়ন করতে পেরেছে, নাকি এতে না? এই ধারণাটা 24-এর নির্বাচনের পরের দিন থেকেই দেওয়া শুরু হয়েছিল। আমি জিনিসটাকে ওইভাবে গ্রহণ করিনি, যদিও বারংবার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম, কি হয়েছে, কেমন করে হয়েছে, কি হয়নি, বা কিছু কি হতে পারতো, সবগুলো উত্তর আছে। কিন্তু যেহেতু আমাদের এই প্রচারণাটা হয়তো সঠিকভাবে হয়নি, আর আমাদের বিরুদ্ধে যে প্রচারণাগুলো হয়েছে সেটা খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে হয়েছে, সহজ জিনিস, সহজ সরল জিনিস মানুষের মধ্যে ঝট করে ঢুকে যায়, এটা মানুষের মাথায় ঢুকে গেছে যে ওনারা নির্বাচন না করলে নির্বাচন হতো না, নির্বাচন না হলে ওরা সরকার থাকতো না, তাহলে এত অত্যাচার অবিচার করতে পারতো না। কাজে এই সব অত্যাচার অনিচ্ছার জন্য দাবি হলো জাতীয় পার্টি এবং জিএম কাদের, তাকে ফাঁসি দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি নানান কথা। আপনাদেরকে আমি বলতে চাই, প্রথম কথা, আমরা যদি নির্বাচন না করতাম তাহলে কি নির্বাচন হতো না? আমরা নির্বাচন না করলে দুটো বিষয় হতে পারত। একটা হলো যেটা 2014 থেকে আমাদের প্যারালালে আরেকটা দল সরকার তৈরি করেছিল, দালাল পার্টি, যাদেরকে তৈরি করা হয়েছিল আমাদেরকে স্বাধীনভাবে কাজকর্ম দেওয়ার জন্য, বাধা সৃষ্টি করার জন্য। তাদেরকে সম্পূর্ণ অবৈধভাবে জাতীয় পার্টির লোগো, জাতীয় পার্টির সিম্বল, জাতীয় পার্টির সমস্ত কিছু ব্যবহার করতে দেওয়া হয়েছিল। তারা সভা সমাবেশ করতো, তারা টেলিভিশনে কভারেজ পেত জাতীয় পার্টির নেতা হিসাবে, এবং তারা আমাদের বক্তব্যের ঠিক উল্টা বক্তব্য দিত, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো। জাতীয় পার্টির রাজনীতিকে আমরা বুঝি না, জাতীয় মধ্যে ভাগাভাগি, জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নয়। এই কথাটি সরকার করেছিল, আওয়ামী লীগ সরকার 2014 থেকে শুরু করেছিল, যখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দানবে রূপান্তরিত হয়েছিল। তারপর থেকে তারা দুটো জিনিস করেছে, আপনাদেরকে বলতে চাই। সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন কৌশলে তারা রাজপথ থেকে দূরে রেখেছে, দাবি দাবা আদায় থেকে দূরে রেখেছে, জনগণ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। বিএনপিকে করেছে জেল জুলুম করে, তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে মামলা মোকদ্দমা করে তাদের ঘর ছাড়া করেছে। আর আমাদের করেছে ঘরের ভিতরে শত্রু তৈরি করে, আমাদেরকে যখনই আমরা রাজনীতি করতে চাই তখনই আমাদের থেকে রাজনীতি ছুটিয়ে নেওয়া হয়, এবং তখনই আরেকটি গ্রুপ দিয়ে সেখানে তারা দালাল পার্টি দিয়ে তারা 2014 থেকে এটা শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত 2024 এই একই খেলা, যে আপনি যদি নির্বাচন না করবেন আরেকজন নির্বাচন করবেন। তো প্রথম কথা হলো, আমি বলতে চাই যে তাহলে যদি আমরা না করতাম হয়তো আরেকটা গ্রুপ দিয়ে করানো হতো, জাতীয় পার্টি গ্রুপ। কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত, কিন্তু জাতীয় পার্টি যেত, জাতীয় পার্টির দেহ প্রাণ যেত না, জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো এবং নির্বাচন হয়েছিল। তারপরে যদি না হতো, আরেকটা কথা বলতে চাই, আমি দেশের যারা নিরপেক্ষভাবে বিশ্লেষক এবং বিদেশি কূটনীতিক, যারা এই সমস্ত অবস্থান নিয়ে যারা গভীরভাবে যারা গবেষণা করেন বা যারা বিবেচনা করেন, তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই আমি আলাপ করেছি, এবং যারা এই সরকারকে পছন্দ করতেন না এবং নির্বাচন তারা হোক সেটা চাইতেন না, তারাও বলেছেন এই নির্বাচন ঠেকানোর কোনো উপায় নেই, তোমরা নির্বাচনে গেলেও হবে, না গেলেও হবে। কেননা শেখ হাসিনা এ টিম, আওয়ামী লীগ বি টিম, আওয়ামী লীগ তৈরি করেছে। তাছাড়াও আর 2-1টি রাজনৈতিক দলকে উনি তৈরি করে ফেলেছিলেন, জাতীয় পার্টি যদি না আসে তার অল্টারনেটিভ উনি তৈরি করে ফেলেছিলেন, এবং সেটা করে যেত এবং সরকার চলতেই থাকতো। তথাপি আমাদেরকে ওনারা জোর করে নামালেন কেন? আমি এটা বলছেন যে আমাদেরকে নামানোটা জোর করে নামানো হয়েছে। একটা হলো, আমি তখনও বলেছি, পরোক্ষভাবে একটা প্রেশার ক্রিয়েট। যেদিন আমি বলছি নির্বাচনে যদি আপনি ঘোষণা না দেন, এখন প্রসেসে না যান, আপনি ক্যান্ডিডেট বাছাই না করেন, তাহলে আরেকজনের হাতে আমি ভার দিয়ে দেবো, ওনারা নির্বাচন করবে, ওনাদের ব্যবস্থা করবে, জাতীয় পার্টি ওখানে চলে যাবে, জাতীয় পার্টির দল হিসাবে নির্বাচন যাবে, আপনারা যাবেন না, আপনার মেইন দল যাবে না, কিন্তু অফিসিয়ালি জাতীয় পার্টি যাবে। ফলে আপনাকে প্রসেস করতে হবে, প্রসেস করবো। আমি বললাম প্রসেস করবো কীভাবে? আমরা তো নির্বাচনে গেলে নির্বাচন তো হতে হবে, তো নির্বাচন হবে না, সিলেকশন হবে। দুর্নীতিবাজ স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামলে আমরা সরকারের মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রমোদ ভ্রমণের ঘটনা হরহামেশাই দেখেছি। কখনো খিচুড়ি রান্না করা শিখতে, কখনো বৃক্ষরোপণ দেখতে কিংবা পুকুর খনন শেখার জন্য সরকারি কর্মকর্তারা, এমনকি কখনো কখনো সরকারের মন্ত্রী, এমপিরা বিদেশে গেছেন। তারা বহর নিয়ে বিদেশে গেছেন, সরকারি টাকায়, অর্থাৎ দেশের জনগণের ট্যাক্সের টাকায় তারা বিদেশে প্রমোদ ভ্রমণে গেছেন। কোনো কোনো কর্মকর্তা অবসরে যাওয়ার ঠিক কয়েকদিন আগে বিদেশে গেছেন প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ থেকে ফিরে আসার পর তিনি অবসরে গেছেন। তাহলে এই প্রশিক্ষণে জনগণের টাকায় বিদেশে গিয়ে এই প্রশিক্ষণ থেকে তিনি যা শিখলেন সেটা কোন কাজে লাগাবেন? কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, যেহেতু স্বৈরাচার হাসিনা সরকারের কোনো জবাবদিহি ছিল না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারেও এ ধরনের প্রমোদ ভ্রমণের প্রবণতা দেখা যাচ্ছে। বিদ্যুৎ বিভাগের 2জন কর্মকর্তা, যাদের মধ্যে একজন আগামী 9 অক্টোবর অবসরে যাবেন, তিনি নেপালে যাচ্ছেন। তিনি এবং তার সাথে আরেকজন সচিব, একজন সিনিয়র সচিব, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে নেপালে যাচ্ছে 8 সদস্যের প্রতিনিধি দল। সেখানে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির একটা চুক্তি করা হবে। কিন্তু জানা যাচ্ছে সেখানে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আরেকটা চুক্তিও হবে, কিন্তু এই চুক্তির ব্যাপারে ডিটেল জানানো হয়নি। এমনকি বিদ্যুৎ বিভাগের অন্য কর্মকর্তারাও এই ব্যাপারে কিছু জানেন না। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি যেভাবে গোপন রাখা হয়েছিল, ঠিক একই রকম আরেকটা চুক্তি করা হচ্ছে, যেখানে নেপালকে মাঝখানে রাখা হলেও মূলত চুক্তিটা হচ্ছে ভারতের সাথে। নেপালে
40 মেগাওয়াট বিদ্যুতের যে চুক্তিটা হচ্ছে এটা শুধুমাত্র নেপালের সাথে হচ্ছে না, এখানে তৃতীয় পক্ষ হিসেবে ভারতও আছে। এবং যে দুজন কর্মকর্তার নেতৃত্বে এবার 8 সদস্যের এই প্রতিনিধি দল ভারতে যাচ্ছেন, তারা স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে ভারতে গিয়েছিলেন এবং সেখানেও তারা একটা চুক্তি করেছেন শুধুমাত্র ভারতের স্বার্থে। এবং যাকে অপসারণ করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিডের প্রধানদের অপসারণ করা হয়েছে, কিন্তু তাদের সঙ্গী ছিলেন এই দুইজন সরকারি কর্মকর্তা। এমনকি গত 15.5 বছরে বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে তার অন্যতম মাস্টার মাইন্ড এই দুইজন সচিব, কিন্তু এখনো তারা বহাল তবিয়তে আছে। এবং অবসরে যাবার ঠিক কয়েকদিন আগে তারা প্রমোদ ভ্রমণে যাচ্ছে নেপালে, যেখানে ভারতের প্রতিনিধি আসবে এবং ভারতের সাথে 40 মেগাওয়াট এই বিদ্যুৎ আমদানি চুক্তির পাশাপাশি আরও 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির একটা গোপন চুক্তি, আমি আবারও রিপিট করছি, গোপন চুক্তি সম্পাদনের সবকিছু এই দুজন কর্মকর্তা ঠিক করে ফেলেছেন, যেখানে বিদ্যুৎ বিভাগের অন্য কোনো কর্মকর্তার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই। তারা এটুকু জানেন যে 500 মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানির চুক্তি হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে, কার সাথে হচ্ছে এবং এই চুক্তির শর্তগুলো কি সে ব্যাপারে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও জানেন না। এবং আরেকবার বলে রাখি, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় এই দুজন কর্মকর্তা পাওয়ার গ্রিডের প্রধান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান এই দুজনকে সাথে নিয়ে ভারতে অবস্থান করছিলেন এবং সেখানে শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষার জন্য একটা চুক্তি হয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন 765 কিলো ভোল্টের বিদ্যুৎ সঞ্চালনের করিডোর দেওয়ার চুক্তি হয়েছে সেখানে। এবং 5ই আগস্টের পর যাকে নিয়োগ দেওয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে, তার ছত্রছায়ায় নতুন করে এই ভ্রমণ পরিকল্পনা করা হয়েছে। ফলে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথায় কে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, স্বৈরাচার হাসিনা সরকারের সাথে তাদের কি সম্পর্ক ছিল, সেই সময়ে তারা সুবিধাভোগী ছিলেন কিনা, এবং স্বৈরাচার হাসিনা সরকারের দুর্নীতি লুটপাটের দোসররা এখন কে কোথায় আছেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি এ ব্যাপারে দৃষ্টি দিতে না পারে তাহলে এই বিপ্লব, এই অভ্যুত্থান নিশ্চিতভাবে ব্যর্থ হবে। মানবজমিন এই সংক্রান্ত একটা ডিটেইল অনুসন্ধানী রিপোর্ট করেছে, আমি পুরো রিপোর্টটাই পড়তে চাই এবং আশা করব আপনারা পুরো রিপোর্টটা শুনবেন। রিপোর্টের শেষ দুটো প্যারাগ্রাফ দিয়ে শুরু করি। জানা যায় বর্তমানে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য চুক্তি স্বাক্ষরের জন্য সোমবার বিদ্যুৎ বিভাগের এই দুই শীর্ষ কর্মকর্তার নেতৃত্বে যাওয়া হচ্ছে। এছাড়াও অদূর ভবিষ্যতে আরও 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য যাবতীয় দাপ্তরিক কাজ বিদ্যুৎ বিভাগের উক্ত দুই কর্ণধার বাস্তবায়ন করে রেখেছেন। চুক্তির দুর্বল বিষয়গুলো অতি গোপন রাখা হচ্ছে, যা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ স্পষ্টভাবে অবগত নন, যেমনটি আদানির বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে করা হয়েছিল। এছাড়া বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদের গত 2রা সেপ্টেম্বর 2024 পরিকল্পনা কমিশনে বদলি করা সত্ত্বেও প্রায় 1 মাস অতিক্রান্ত হলেও অদ্যাবধি উক্ত কর্মকর্তা নবগঠিত সরকারের অভিভাবক সেজে বিদ্যুৎ বিভাগের অর্জনের মহারথী সেজে বিদ্যুৎ বিভাগে খুঁটি গেড়ে বসে থাকতে চাইছেন। এই রিপোর্টের হেডলাইন, এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তির জন্য ভ্রমণ বিলাস। চাকরির মেয়াদের প্রায় শেষ প্রান্তে এসেও এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তির জন্য ভ্রমণ বিলাসে যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীর নেতৃত্বে 8 সদস্যের টিম নেপাল যাচ্ছে সোমবার। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব এবং অতিরিক্ত সচিবের এটি শেষ প্রয়াস বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এই দুজন কর্মকর্তা অভ্যুত্থান চলাকালীন সময়ে ভারতে গিয়ে যে গোপন চুক্তি করেছিলেন সে ব্যাপারেও এই রিপোর্টে উল্লেখ আছে শেষের দিকে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে তারা নেপালে যাচ্ছেন 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চূড়ান্ত চুক্তিপত্র স্বাক্ষরের জন্য। এ সংক্রান্ত জিও ইতিমধ্যে জারি হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। জানা যায় সিনিয়র সচিব হাবিবুর রহমান আগামী 9 অক্টোবর অবসরে যাবেন। অবসরের পূর্বে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর তড়িঘড়ি করে নেপাল ভ্রমণের পায়তারা হচ্ছে। জানা যায় নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য নেপালের এনইএ, ভারতের এনভিভিএন এবং বাংলাদেশের বিপিডিবির মধ্যে স্বাক্ষরের জন্য বিদ্যুৎ বিভাগের এই দুই প্রভাবশালী কর্মকর্তার নেতৃত্বে 8 সদস্যের টিম নেপাল যাচ্ছে, যারা গত 15 বছর স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার লুটপাট আর পাচারের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিল। তারাই আজ আবার ছাত্র জনতার সেনাপতি হয়ে বিদ্যুৎ আমদানির নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এজেন্ডা বাস্তবায়নে তারা ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এবং পাওয়ার গ্রিডের প্রধানদেরকে অপসারণপূর্বক 5 আগস্ট পরবর্তী নতুন সরকার কর্তৃক নিয়োজিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান 5 আগস্টের পরে যিনি নিয়োগ পেয়েছেন চেয়ারম্যান রেজাউল করিম এবং পাওয়ার গ্রিডের নতুন এমডি আব্দুর রশিদ খানকে নিয়ে উক্ত ভ্রমণ পরিকল্পনা করার মাধ্যমে নিজেদেরকে নতুন সরকারের পৃষ্ঠপোষক বা শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করার শেষ প্রচেষ্টা চালাচ্ছেন। অথচ জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময়ে 18 থেকে 22 তারিখে বিদ্যুৎ বিভাগের প্রভাবশালী উক্ত দুই কর্মকর্তার নেতৃত্বেই অপসারণকৃত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং পাওয়ার গ্রিডের সাবেক এমডি গাউস মহিউদ্দিন সহ 14 জনের বিশাল বহর নিয়ে ভারতের 1
একতরফা স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে রাজস্থানে নীরবে বসে বাংলাদেশের বুক চিরে বিদ্যুতের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন 765 কিলোভোল্ট বিদ্যুতের সঞ্চালন করিডোর দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই দুইজনও ছিলেন সেখানে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ গং উক্ত 765 কিলোভোল্ট বিদ্যুতের করিডোর লাইন নির্মাণের এজেন্ডা বাস্তবায়নের মূল হোতা ছিলেন। শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষার জন্য যে অসম চুক্তি হয়েছে, কেবলমাত্র ভারতের স্বার্থে যে চুক্তি হয়েছে 765 কিলোভোল্ট অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের সঞ্চালন লাইনের করিডোর দেওয়ার, সেটার মূল হোতা ছিলেন এই দুজন কর্মকর্তা, যারা এখন নতুন সরকারের প্রভাব বিস্তার করেছেন এবং তারা নেপাল যাচ্ছেন। তাদের নেতৃত্বেই আবার 8 সদস্যের টিম নেপাল যাচ্ছে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষরের জন্য, যারা ইতিমধ্যেই ভারতের কাছ থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তির প্রায় সবকিছু সম্পন্ন করে ফেলেছেন অত্যন্ত গোপনে। যারা নীরবে সরকারের, হাসিনা সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাটের মূল মাস্টার মাইন্ড ছিলেন, তারা এখন আবারও পুনর্বাসিত হচ্ছেন নতুন সরকারে। শুরুতেই বলেছি, অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে না পারে, তাহলে যে বিপ্লবের উপরে দাঁড়িয়ে এই সরকারটা গঠিত হয়েছে সেই বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে এবং এই সরকার প্রশ্নবিদ্ধ হবে। এই সরকারের উপরে জনগণের আস্থা উঠে যাবে। ফলে সরকারের উচিত এখনই এই বিষয়গুলোতে দৃষ্টি দেওয়া। আর যদি তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে থাকে, তারা যদি বিষয়গুলোকে অ্যাভয়েড করতে চায়, তাহলে দেশের জনগণ প্রস্তুত আছে এবং জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে তারা দেখিয়ে দিয়েছে জনগণের প্রত্যাশা, জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে এদেশে কোনো সরকারই টিকতে পারেনি। শেখ হাসিনার মতো স্বৈরাচার শাসকের যেমন অবসান ঘটেছে, তেমনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে জনগণ তার ন্যায্য অধিকার। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ঝিমিয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, নেতাকর্মীরা দিশেহারা। কি ঘটতে যাচ্ছে? একের পরে গ্রেপ্তার, তারপরে নানানভাবে মামলা, সকল কিছু মিলিয়ে ঊর্ধ্বতন নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাড়িতে, জঙ্গলে, বনে, মঙ্গলে ঘুরে ফিরে আশ্রয় নিয়ে আপনার এই মুহূর্তে অনেকেই পালিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যারা প্রতাপশালী নেতাকর্মীরা ছিলেন। তবে বিশেষ করে আমি আমার এলাকায় দেখছি যারা ভালো মানুষ ছিলেন, আওয়ামী লীগের রাজনীতি করছেন, কারোর উপর জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, ক্ষমতায় বসে অত্যাচার করেন নাই, তারা কিন্তু আওয়ামী লীগ করার পরে আমাদের এলাকাতে সুন্দর সম্মানের সহিত মানুষের কাছে আছে। তবে যারা দুর্নীতি, লুটপাট, বাটপাড়ি, ক্ষমতার জোর দেখাইছেন, তারাই কিন্তু আসলে এলাকা ছাড়া। তো এখন এই যে ধ্বজভঙ্গ অবস্থায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এ নিয়ে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পেলাম ভারতের গণমাধ্যমের বরাতে। আপনার গত 20 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিশেষ বৈঠক হয়েছে, একটা ক্লোজ ডোর মিটিং, মানে দরজা বন্ধ করে বিশেষ একটা বৈঠক হয়েছে। কোথায়? পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আর বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের পক্ষেই। সেখানে কারা কারা উপস্থিত ছিল? ভারতীয় বিশেষজ্ঞ, সাংবাদিক, কূটনীতিক এবং অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিষয়ক একটা তারা বৈঠক করেছে। বৈঠকের মূল আলোচনা ছিল বাংলাদেশের চলমান যে ভারতীয় প্রকল্পগুলো আছে এবং রিসেটেল বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও কিভাবে ভারত থেকে বাংলাদেশে পুনর্বাসন করা যায়, শেখ হাসিনাকে ফিরানো যায়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে কিভাবে গতিশীল করা যায়, এগুলো নিয়ে আলোচনা চলেছে। বৈঠক সূত্র বলছে সেখানে সাংবাদিক এবং আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা। ওই বৈঠকে ওই মুহূর্তে বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশন, এটার উপর জোরদার একটা ভূমিকা রাখা হয়েছে। আর সবকিছুর পরে মূল আলোচনায় ছিল আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে। বৈঠকের মিনিটস অব দ্য মিটিংয়ে দ্য মিরর এশিয়ার কাছ থেকে এই তথ্যগুলো এসেছে। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি বলছেন, তারা ধারণা করছেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় যাবে। এটা আমরাও জানি। আচ্ছা, কিন্তু বিএনপি ঠিকই ক্ষমতায় আসার 5 বছরের মধ্যে অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। এটাও 100% সত্যি কথা। এখন এটা ধরেন, এখন তো বিএনপি ক্ষমতায় যায় না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় 5% বিএনপি শেষরা নেতাকর্মী আছে। এটা আওয়ামী লীগের ছিল, এরা দলরে ডুবাইছে। তো বিএনপির ওই সকল নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে ব্যস্ত হয়ে গেছে, জবরদখলে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু দলটির হাইকমান্ড জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, রিজভী সাহেব বা দলীয় যারা অথরিটি আছেন, তারা কিন্তু সর্বোচ্চ পরিমাণ অ্যাকশনে যাচ্ছেন, বহিষ্কার করতেছেন, এমনকি দলের পক্ষ থেকে বাদী হইয়া মামলা পর্যন্ত করছেন। কিন্তু তারপরেও এই জিনিসগুলো কিন্তু ওইভাবে বন্ধ হচ্ছে না। তো মানে এই জায়গাটা কোন জায়গা থেকে আসলো যে 5 বছরের মধ্যে বিএনপি অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তো বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায়, দ্বিদলীয় বলতে এটাই বোঝানো হয়েছে এদেশে জনগণের কাছে দুইটাই অপশন। তবে এখনো জামাতকে কিন্তু কাউন্ট করা হচ্ছে না। ভারতও মনে করছে জামাত এককভাবে ক্ষমতায় আসবে না। তো বলা হচ্ছে যে এই দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থনটা দীর্ঘ 5 বছর আর আগামী 2 বছর 7-8 বছরের মধ্যে বিএনপি আবার তাদের অবস্থান হারিয়ে ফেলবে। তখন জনগণ বিকল্প হিসাবে আবারও আওয়ামী লীগকে বেছে নেবে। এমনকি এই আলোচনায় 2009 সালে আওয়ামী লীগের বিজয়টা নিয়েও আলোচনা করা হয়েছে। কারণ তৎকালীন সময় আপনার বিএনপির দুর্নীতি, লুটপাট, বিভিন্ন অ্যাক্টিভিটিজের কারণে মানুষ কিন্তু বিএনপির প্রতি
একটা বিষাক্ত মেন্টালিটিতে চলে গিয়েছিল, এটা বাস্তবতা ছিল। ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সেই পথ খোলা রাখতে বর্তমানে সংস্কার প্রক্রিয়া, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত থেকে তাগাদা দেওয়া হয়েছে। বৈঠকে আপনার আমরা যদি এখানে একটু দেখি, খুবই গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমি সেগুলো আনছি আপনাদের সামনে। বলা হচ্ছে যে বৈঠকে অংশ নিয়েছিলেন আরও একজন, তিনি বলছেন যে আপনার এখানে বাংলাদেশে কি ভারতের যে অরাজনৈতিক বন্ধুরা আছেন, বলা হচ্ছে যে বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন। গোয়েন্দা কর্মকর্তারা ভারতের বলছে ইতিমধ্যে দিল্লি, কলকাতা, আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়ে আছে। তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছে। ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারিয়ান কমিটির অনুমতি লাগবে, মানে ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের অনুমতি লাগবে। তো বলা হচ্ছে যে 1971 সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছিল, কলকাতা, আগরতলায় তারা মিটিং করেছে। নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, তাও আবার কলকাতাতেই। তো প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাসটা নতুন না, মানে আলোচনা তো অনেক কিছু তারা খুঁটিনাটি আলোচনা করছে। তো সেখান থেকে আপনার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষেই বেশিরভাগ মন্তব্য সেখানে এসেছে। তো আপনার বলা হচ্ছে যে এখানে আরো একটা জিনিস, ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা যেন গণমাধ্যম জানতে না পারে, অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে পরিস্থিতি, আওয়ামী লীগের জন্য ভারত কতটুকু পজিটিভ ভূমিকা পালন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভূমিকাগুলো যদি কন্টিনিউ হয়, গণমাধ্যমে আসে, তাহলে সরকারে ইন ফিউচার, এখন ডক্টর ইউনূসের সরকারের নিয়ে কোনো হেডেক নাই, বাট বিএনপি আসলে বা জামাত ইসলাম আসলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের জায়গাটা কেমন হবে, এটা নিয়ে স্বাভাবিক ক্ষমতাসীন সরকার এটা নিয়ে ওয়ার্নিং দিবে, আলটিমেটাম দিবে। তো যতটুকু বোঝা যাচ্ছে আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারত অলওয়েজ কাজ করে গেছে। অবশ্য আওয়ামী লীগ এক জীবনে 16 বছরে ভারতের যা দিছে, আগামী 1600 বছরে ভারত আর বাংলাদেশ থেকে এই জিনিসগুলো নিতে পারে কিনা সেটাও বাস্তব। তবে সবচেয়ে মজার বিষয়, ভারত যে জিনিসটা অ্যানালাইসিস করে এটা আমাদের দেশের মানুষও বোঝে যে কোনো ক্ষমতাসীন দল 5 বছর পরে তাদের অবস্থান হারায়। আগের যুগ এখনকার যুগে মূল সমস্যাটা, পার্থক্যটা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ অন্যায় করলে মিডিয়াতে চলে আসে, সাধারণ মানুষ দেখে ঘৃণা তৈরি হয়, যেটা আওয়ামী লীগের বেলা হয়েছিল। যদি এই ফেসবুক না থাকতো তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন, এই গণবিক্ষোভ জীবনেও সফল হতো না। কারণ কি, ফুটেজগুলো দেখে মানুষের কলিজা কাঁপছে, গোসা আসছে, জিদ আসছে, কানে শোনা আর চোখে দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো যেই সরকারি ক্ষমতায় আসবেন, বা ডক্টর ইউনূসের যে আলোচনা সমালোচনা ফেসবুক থেকে তো আসছে, তাই না, সবকিছু চোখের সামনে চলে আসছে। তো তাদেরকেও কিন্তু এই ফেসবুকের যোগটা পাড়ি দিতে হবে। আমরা আশা করি ভবিষ্যতে যারাই রাজনৈতিক ক্ষমতা সরকার আসবেন, তারা দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। আজকে সারা বাংলাদেশে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ফেসবুকে এবং মেসেঞ্জারে মেসেজ আসছে যে হই হই রই রই হাসনাত সার্জিস গেল কই, হই হই রই রই সমন্বয়করা গেল কই। তার মানে একটি বাংলায় একটি কথা আছে যে অল্প বয়সে যদি পেকে যায় তাহলে তাদের দুঃখ নাকি অনেক সময় থাকে, চিরকাল নাকি তাদের দুঃখ থাকে। সো কোথায় আছে হাসনাত সার্জিস, যেখানেই থাক না কেন, অন্ততপক্ষে আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে এই হাসনাত সার্জিসরা যেন দেশ ছেড়ে যেন পালাতে না পারে। কারণ একটা সমূহ সম্ভাবনা আছে যে তাদের যে বন্যা দুর্গতদের জন্য যে টাকা সংগ্রহ করা হয়েছে, কোটি কোটি টাকা, সেই টাকা নিয়ে হয়তো পালিয়েও যেতে পারে, বা ওদের কারণে বাংলাদেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশে যে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, সো এটা ওরা টের পাচ্ছে এবং ওরা বুঝতে পারছে। সো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সব জায়গায় নজর রাখতে হবে এই সমন্বয়কারীরা, হাসনাত সার্জিসরা যেন কেউ যেন পালাতে না পারে। সারা বাংলাদেশে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। সারা বাংলাদেশে আনাচে গানাচে, দেশে বিদেশে যেইভাবে দেশরত্ন, এই পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনার যেভাবে জন্মদিন পালিত হয়েছে, তা থেকে প্রমাণিত হয়, আবারও প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই একটা ফিনিক্স পাখি। মৃত্যুর স্তূপ থেকে আওয়ামী লীগ দাঁড়াতে পারে। বাট এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এখন আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দিচ্ছে না, শেখ হাসিনা কেন আন্দোলনের ডাক দিচ্ছে না। ভাই, আন্দোলনের ডাক সবসময় দেওয়া যায়, সবসময় আন্দোলন করা যায়। এই 5 তারিখে 5ই আগস্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের সারা বাংলাদেশ থেকে 20 লক্ষ লোক গণভবনের আশেপাশে অবস্থান নেও, তাহলে কিন্তু 20 লক্ষ লোক কিন্তু অবস্থান নিত এবং এই 20 লক্ষ লোক কিন্তু মারামারি করত। তাহলে কি হতো? অনেক লোক মারা যেত। তো শেখ হাসিনা যেহেতু প্রো পিপল পলিটিক্স করেন, জনগণের জন্য পলিটিক্স করেন এবং জনগণকে ভালোবাসেন, সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যেন কোনো সংঘাত না হয়, যেন কোনো লাশ না পড়ে। বাট সেই জন্য উনি ক্ষমতা ছাড়তে হয়েছে, উনি ক্ষমতাচ্যুত হতে হয়েছেন, কিন্তু মানুষ রক্ষা করেছেন। এটাকে বলে রাজনীতিবিদ। উনি মানুষের জীবন রক্ষা, ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছেন। ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের জনগণের স্বাধীনতা চাই।
যে 5ই আগস্ট শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, আমি ক্ষমতা চাই না, আমি মানুষের জীবন রক্ষা করতে চাই। কারণ 5ই আগস্ট যদি শেখ হাসিনা বলতেন তাহলে 20 লক্ষ 30 লক্ষ লোক এই গণভবনে এসে জড়ো হইতো, ঢাকা শহরে এসে জড়ো হতো। একই বলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এই শেখ হাসিনা চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে আন্দোলনের ঢাকা শহর যে কোনো এনি টাইম শেখ হাসিনা যদি আজকে ডিক্লেয়ার করে তাহলে কালকে ঢাকা শহর 50 লক্ষ লোক জড়ো হবে। আজকে ডিক্লেয়ার করলে কালকা শহর লাখ লাখ লোক চলে আসবে। কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, দেখেন আমাদের আন্দোলনের ধারাবাহিকতা, আমাদের চাইতে আন্দোলনের চাইতে, আমাদের আওয়ামী লীগের চাইতে আন্দোলন কেউ ভালো বোঝে না, জানে না এবং জানার কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে আন্দোলনের উপর থেকে। একটি জিনিস দেখবেন যে দেখেন মাত্র 50 দিন হয়েছে এই হাসনাত সার্জিস সমন্বয়কদের উৎপাত, কি পরিমাণ উৎপাত ছিল সারা বাংলাদেশে, পুঁটি মাছের মতো লাফালাফি কি পরিমাণ ছিল। সারা ত্রাণের টাকা দিয়ে, বন্যা দুর্গতদের টাকা দিয়ে সারা দেশের জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় বিভাগীয় শহরে সমাবেশ করতে গিয়েছিল। কই তারা এখন? কোথায়? কোথায় সেই সমন্বয়করা? কোথায় সে হাসনাত সার্জিস? কোথায় পালিয়েছে? কোথায় লুকিয়েছে? আছে? নাই, থাকবে না। এই যে এখন দেখতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় শিবিরের উৎপাত, কাওয়ালি গান বাজাচ্ছে পাকিস্তানের আদলে, পাকিস্তানি কালচার বাংলাদেশে প্রবেশ করাতে চাচ্ছে, পাকিস্তানি কালচার এস্টাবলিশ করতে চাচ্ছে। খুব বেশি দূরে নয়, যখন ছাত্রলীগ নামবে জয় বাংলা স্লোগান দিবে, জয় বাংলা স্লোগান হচ্ছে জামাত শিবিরের জন্য একটা অ্যাটম বোমা। যখন ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দেয় তখন জামাত শিবিরের কলিজার মধ্যে আগুন ধরে। আপনি বুঝেন, যখন একসাথে যখন ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিবে তখন জামাত শিবিরের কলিজার মধ্যে অ্যাটম বোমার মতো আঘাত করবে আর সব পালাবে। যেমন সমন্বয়ক হাসনাত সার্জিসরা ওরা কোথায় আছে কেউ জানে না। একইভাবে দেন ওদেরকে কাওয়ালি করতে দেন, এই কয়েকদিনের বাহাদুরি করতে দেন, অল্প দিনের মধ্যে পালিয়ে যাবে। তারপরে এই 111-এর সময় আপনি দেখেছেন যে 111-এর সময় আপনারা যারা একটু রাজনীতিতে অভিজ্ঞ বা 111 যারা দেখেছেন, যে দেখেন এই 111-এর সময় কিন্তু ডক্টর ইউনূস নাগরিক শক্তি করতে চেয়েছিল এবং নাগরিক শক্তি করে দল গঠন করতে চেয়েছিল এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কিংস পার্টির জন্ম হয়েছিল। ফেরদৌস আহমেদ কুরাইশির নেতৃত্বে আরও বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করতে চেয়েছিল, সংস্কারপন্থী হতে চেয়েছিল। কিন্তু যেই ছাত্রলীগ জেগে উঠেছে, যে আওয়ামী লীগ জেগে উঠেছে, আস্তে আস্তে সব লেজ গুটিয়ে আস্তে আস্তে চলে গেছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। এদেশের জনগণ যা চাইবে তাই হবে। জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এদেশের জনগণ শেখ হাসিনাকে ভালোবাসে, এদেশের জনগণ বঙ্গবন্ধুকে ভালোবাসে, এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে। সো যখনই প্রয়োজন বোধ করবে সবকিছু ঠিক হবে, যখনই আন্দোলনের ডাক দিবে এরকম সমন্বয়ক জামাত শিবির ওরা সব পালিয়ে যাবে। আর বিএনপি মাজাভাঙ্গা বিএনপি ধ্বজভঙ্গ ছাত্রদল আমাদের সাথে এসে আন্দোলনে, আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে এসে আন্দোলনে শরিক হবে নির্বাচনের জন্য। কারণ ওদের নিজস্ব পায়ে মাজাভাঙ্গা অবস্থায় ওরা নিজস্ব পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা শক্তি সামর্থ্য ওরা নাই। ওরা সবসময় দেখবেন কারো না কারো উপর ভর করে আন্দোলন করে, সারা জীবন কারো না কারো উপর ভর করে কোনো কিছু করতে হবে, ওদের নিজস্বভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই। এই যে এখন ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, ক্ষমতা দখল করেছে অসাংবিধানিকভাবে, তার উচিত ছিল 90 দিনের মধ্যে ক্ষমতা নির্বাচন দেওয়ার। এই মাজাভাঙ্গা বিএনপির সেই সক্ষমতা, এই মাজাভাঙ্গা বিএনপির সেই সাহস, আমি চ্যালেঞ্জ করে বললাম, এই মাজাভাঙ্গা বিএনপির সেই সাহস সক্ষমতা কি আছে নির্বাচন দেওয়ার কথা বলা 90 দিনের মধ্যে? নাই। এই সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম, দখলদারিত্ব, লুটতারাজ চালাচ্ছে বিএনপির জামাতের কর্মীরা, অথচ তারেক রহমান এখনো লন্ডনে বাংলাদেশে যায় না বয়ে। তার মা অসুস্থ, তাকে মাকে বিদেশে পাঠানো চিকিৎসার জন্য, কারণ বাংলাদেশে আসতে দিবে না, সে বাংলাদেশে গেলে জেলে যাবে। তো এরকম মাজাভাঙ্গা নেতৃত্ব এবং মাজাভাঙ্গা বিএনপির কাছ থেকে কি আশা করেন? তো কাজটা আমাদেরই করতে হবে, আমাদেরই নির্বাচন আদায় করতে হবে। 111-এর মতো এইরকম অল্প সময়ের জন্য কেউ চিন্তিত হবেন না, কেউ বিচলিত হবেন না, মনোবল শক্ত রাখেন। আমি 111-এর দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের সাক্ষী, সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অভিজ্ঞতা থেকে বলছি। ওই যে দেখেন হাসনাত সার্জিসরা যেমন চুপ হয়ে গেছে, সমন্বয়কারীদের উৎপাদ যেমন কমে গেছে, কিছুদিনের পরে যে কোনো প্রেক্ষিতে শিবির চুপ হয়ে যাবে। আস্তে আস্তে দাঁড়িয়ে আমরা নির্বাচনের জন্য আন্দোলন করব এবং আমাদের পাশে বিএনপি আসবে, জাতীয় পার্টি আসবে, অন্যান্য দলগুলো আসবে। আবারও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনের জন্য আন্দোলন হবে। আর সেই আন্দোলনে আওয়ামী লীগের জয় হবে, আওয়ামী লীগের নেতৃত্বে জোটি জয় হবে, নির্বাচন হবে। সেই নির্বাচনে আবারও ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে যদি নির্বাচন হয় ইনশাল্লাহ, তাহলে শেখ হাসিনা আবার এই দেশের প্রধানমন্ত্রী হবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।